আচ্ছা, যদি কখনো বহিরাগত শক্তি এসে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে সেটা ঠেকানোর মতো শক্তি কি বাংলাদেশের আছে? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কেমন? সর্বোপরি সামরিক শক্তি বা কতটা? সারা বিশ্বে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান ইসরায়েলের সংঘাত, অন্যদিকে রাশিয়া ইউক্রেন। ভারত পাকিস্তানের লড়াইটাও শুরু হয় হুট করে। আন্তর্জাতিক এই অবস্থায় টিকে থাকতে হলে সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া উপায় নেই। কিন্তু স্বাধীনতা ৫৪ বছর পরও বাংলাদেশ সে লক্ষ্যে এগোতে পারেনি। যদি বিগত কিছু বছরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ছে। ২০১৮ সালে সামরিক শক্তিতে বাংলাদেশ ছিল ৫৮তম। ৬ বছর পর বাংলাদেশের অবস্থান এখন ৩৭তম। সামরিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বিভিন্ন সময় রাশিয়া, চীন, তুরস্ক সহ নানান দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনে। বাংলাদেশ বিমান বাহিনী বহরে ২১২টি বিমান আছে। এছাড়া তাদের হেলিকপ্টার রয়েছে ৭৩টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের ৩৬টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে ২৪টি। এর পাশাপাশি ফ্রান্স ও ইতালি থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে ৪৪টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ। এর মধ্যে ৩৬টি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামর C4I। তুরস্কের তৈরি বাইরাক্টার TB2 আছে ৬টি। এছাড়া ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের ২টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। এবার নৌবাহিনীর শক্তি দেখা যাক। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে ১১৭টি। এর মধ্যে ৭টি ফ্রিগেট, সাথে আরও আছে ৬টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলো ৪টির নির্মাতা চীন, ২টি যুক্তরাষ্ট্র আর ১টি দক্ষিণ কোরিয়া। করভেট জাহাজগুলোর মধ্যে ৪টি চীনের, ২টি যুক্তরাজ্যের। নৌবাহিনীর কাছে সাবমেরিন আছে ২টি চীনের তৈরি এবং ২০১৭ সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে ৩২০টি ট্যাঙ্ক। এর মধ্যে অন্তত ২৮১টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হয়। ১৯৬৭ সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি সমরাস্ত্র কারখানা নির্মাণ কাজ শুরু হয়েছিল। ১৯৭০ সালে সেটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কারণে কারখানার নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে। পরে ১৯৭৫ সালের ৩১ আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ ১৯৭৭ সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে ৩ লাখ সদস্য রয়েছে। তারা শুধু দেশে নয়, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। অনেকে মনে করেন তরুণদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত। বিশ্বের অনেক দেশেই এই নিয়ম আছে। রাশিয়ার ১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষদের পুরো ১ বছরব্যাপী সামরিক প্রশিক্ষণ নিতে হয়। ইরানের যুবকদের ১.৫ থেকে ২ বছরের জন্য সেনাবাহিনীতে থাকতে হয়। তুরস্কে ২০ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের নিরাপত্তা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার একাধিক সুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো বিপর্যয়ে দ্রুত রেসপন্সের জন্য লোকবলের অভাব হয় না। এই বিপর্যয় শুধু বাইরের দেশ থেকে আসা বিপর্যয় নয়, ঝড়, বন্যা সহ নানান প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে লেগেই থাকে। তখন প্রশিক্ষিত লোকবল থাকলে ক্ষতি কমানো যাবে। এছাড়া মিলিটারি ট্রেনিং যুবকদের মধ্যে পরিবর্তন আনে, তাদের জীবনে নিয়ম ও লক্ষ্য আসে। তবে বেশ কিছু অসুবিধাও আছে। সবচেয়ে বড় অসুবিধা হলো অর্থনৈতিক চাপ। বাংলাদেশের মতো মধ্য আয়ের দেশের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মানে বিশাল বাজেট, খাবার, আবাসন, সরঞ্জামে প্রচুর অর্থ ব্যয় হবে। এছাড়া কিছু দেশে দেখা গেছে বিরোধী মতকে দমিয়ে রাখতে ক্ষমতাসীন দল এই বাধ্যতামূলক সামরিক কাঠামো ব্যবহার করে। শেষ কথা হলো, বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি করছে। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা সময়ই বলে দেবে। সামরিক শক্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান সারা বিশ্বের মধ্যে ৩৭তম। কিন্তু বাংলাদেশ চাইলেই এই অবস্থানটা ১০ বা ১৫-এর ভেতর নেওয়া সম্ভব। শুনে অবাস্তব লাগলেও সঠিক পরিকল্পনা আর দূরদর্শী নেতৃত্ব থাকলে বিষয়টা খুব বেশি কঠিন না। বর্তমান যুগে এসে সামরিক দিক থেকে যে দেশ যত শক্তিশালী, বিশ্বে তাদের আধিপত্যটাও ততই বেশি। তাই বাংলাদেশেরও উচিত সেদিকে নজর দেয়া।
কিন্তু বাংলাদেশ কিভাবে সামরিক শক্তিতে উন্নত ও শক্তিশালী হবে? প্রথমত, সমর শক্তিতে জোর দিতে হলে বাংলাদেশকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে। প্রতিরক্ষা খাতে ব্যয়ে প্রতিবেশী ভারতের স্থান বিশ্বে তৃতীয়। প্রথম স্থানে আছে আমেরিকা ও দ্বিতীয় স্থানে রয়েছে চীন। অর্থনৈতিক অবস্থা একরকম না হলেও এই লড়াইয়ে বাংলাদেশকে বেশ পিছিয়ে আছে বলা চলে। 2023 সালে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ ছিল মোট বাজেটের মাত্র 5%। পরের বছর সেটা কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয়। কিছু সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের প্রতিরক্ষা যতটা সম্ভব বাড়াতে হবে। দ্বিতীয়ত, যে বিষয়টাই গুরুত্ব দিতে হবে সেটা হলো সামরিক সরঞ্জাম বৃদ্ধি। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনী বহরে এখন 212টি বিমান আছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। এর মধ্যে চীনের নির্মিত F-7 বিমান আছে 36টি। এই মডেলগুলো বেশ পুরনো। এছাড়া সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি MiG-29ও বর্তমান যুগের জন্য অতটাও কার্যকরী নয়। ভারতের মতো ফ্রান্সের রাফাল বিমান কেনা সম্ভব না হলেও বাংলাদেশের জন্য বিকল্প হতে পারে চীনের বাজার। আধুনিক বিমান তৈরিতে চীনারা তাদের দক্ষতা দেখিয়েছে। এছাড়া তুরস্কের তৈরি অত্যাধুনিক ড্রোন কেনার মাধ্যমেও শক্তিশালী হতে পারে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিমান বাহিনীর পাশাপাশি দেশের নৌ ও সেনাবাহিনীকেও আধুনিক সরঞ্জাম সরবরাহ করতে হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন আছে মাত্র 2টি। এছাড়া নৌযান রয়েছে মোট 117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী, যা সংখ্যায় খুবই অপ্রতুল। সাবমেরিন ও আধুনিক যুদ্ধ জাহাজ বৃদ্ধি করতে পারলে জলভাগেও বাংলাদেশের আধিপত্য বাড়বে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী বেশ দক্ষ ও সাহসী হলেও তাদের আধুনিক সমরাস্ত্রের ঘাটতি রয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক আছে। এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে সরঞ্জাম এনে এগুলোকে আধুনিকায়ন করা হলেও নতুন কোনো সংযুক্তি দেখা যায়নি। যত দ্রুত সম্ভব এদিকে নজর দিতে হবে। সমর শক্তিতে বাংলাদেশকে উন্নত করতে হলে আরও একটা দিকে বেশ ভালোভাবেই জোর দিতে হবে। সেটা হলো নিজেদের অভ্যন্তরে অস্ত্রের উৎপাদন বাড়ানো। পরাশক্তিধর দেশগুলো সেটাই করে। তারা সমরাস্ত্র আমদানির পাশাপাশি নিজেদের দেশে উৎপাদন করে চাহিদা অনুযায়ী যোগান দেয়। 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাস্ত্র কারখানা নির্মাণ কাজ শুরু হয়েছিল। স্বাধীনতার পর 1975 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও 1 বছর পর অর্থাৎ 1977 সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয়। বর্তমানে এখানে বেশ সরঞ্জাম তৈরি হলেও এর কাঁচামাল ও যন্ত্রাংশ আসে চীন থেকে। এরকম ফ্যাক্টরির সংখ্যা আরও বৃদ্ধি করতে পারলে দেশের সামরিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। এরপর যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো পরাশক্তিধর দেশগুলোর সাথে সম্পর্কের মাত্রা বাড়ানো। একটি দেশের দিকে ঝুঁকে না গিয়ে সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্কের দিকে জোর দিতে হবে। এর জন্য সবচেয়ে আদর্শ উদাহরণ হতে পারে তুরস্ক। তুরস্কের সাথে অধিকাংশ পরাশক্তিরই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ফলে সামরিক দিক থেকে তারা বেশ লাভবান ও শক্তিশালী হয়েছে। এছাড়া অস্ত্রের জন্য অতিমাত্রায় একটি দেশের নির্ভরতা কাটিয়ে বৈচিত্র্যতা আনতে হবে। পরিশেষে দেশের মানুষকে সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে সম্ভাব্য বিপদ মোকাবেলা করা যাবে।